হ্যালো এভরিওয়ান, আমি পায়েল আর ট্রু ক্রাইম টেলস এর নতুন একটি স্টোরিতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যদি ক্রাইম স্টোরি শুনতে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের চারিপাশে ঘটে যাওয়া কোনো ক্রাইম স্টোরি তোমরা যদি শুনতে চাও তো অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানাবে। আমি সেই স্টোরিটা তোমাদেরকে বলার চেষ্টা করবো। নাও লেটস স্টার্ট উইথ টুডেস কেস। তোমরা সবাই দিল্লিতে ঘটে যাওয়া শ্রদ্ধা আফতাবের কেসটা নিশ্চয়ই শুনেছো। যদি শুনে থাকো তাহলে তোমরা জানবে যে ওই ঘটনাটা কতটা ব্রুটাল ছিল। কিভাবে আফতাব তার গার্লফ্রেন্ডকে মার্ডার করে তার বডির পার্ট পার্ট টুকরো করে সেই টুকরোগুলিকে জঙ্গলে ফেলে দিয়েছিল, মানে কতটা ব্রুটাল একটা কেস ছিল। এই ঘটনাটা শুনে তোমরা হয়তো ভাবতে পারো যে আজকালকার দিনেই এরকম ঘটনা ঘটে থাকে, আগেকার দিনে হয়তো এরকম কোনো ঘটনা ঘটতো না। কিন্তু আজকে যে কেসটার ব্যাপারে আমি তোমাদেরকে বলবো, এই কেসটাতে তোমরা জানতে পারবে যে শুধুমাত্র এই মডার্ন যুগে নয়, আগেকার দিনেও এরকম ঘটনা ঘটেছে। হয়তো এখন একটু বেশি হয় কিন্তু আগেকার দিনেও এরকম টাইপের ঘটনা ঘটেছে। আজকে যে ঘটনাটার ব্যাপারে বলবো সেটা আজ থেকে প্রায় 28 বছর আগে ঘটে গেছিল। আর এই ঘটনাটা যখন ঘটে তখন কোর্ট এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেস বলে উল্লেখ করে। এই ঘটনাটা যখন ঘটেছিল সেই সময়কার নিউজ পেপারের ফ্রন্ট পেজে এই ঘটনাটাই কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিল। সো লেটস লার্ন আ লিটল মোর অ্যাবাউট টুডেস কেস রিভলভিং অ্যারাউন্ড নয়না সাহানি। নয়না সাহানি হরভজন সাহানি আর জসবিন কৌরের মেয়ে ছিল। এমনিতে তো হরভজন আর জসবন্তের 4জন ছেলে মেয়ে ছিল, কিন্তু নয়না সেই 4জন ছেলে মেয়েদের মধ্যে সব থেকে আলাদা ছিল। নয়না ছোটবেলা থেকেই অনেক বেশি স্মার্ট আর ওবিডিয়েন্ট ছিল। বয়স বাড়ার সাথে সাথে নয়নার পার্সোনালিটি আরো বেশি স্ট্রং হয়ে ওঠে। নয়না নিজের কথা অন্যের সামনে তুলে ধরতে একদমই ভয় পেত না। নয়নার এই স্ট্রং পার্সোনালিটি থাকার কারণে নয়না নিজের কলেজের পলিটিক্যাল পার্টির সদস্য হয়ে ওঠে। দিল্লির ইউনিভার্সিটি থেকে ও যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তখন নয়না ডিসাইড করে যে ও পাইলটের জন্য পড়াশোনা করবে। আর তার জন্য কয়েক বছর নয়না পলিটিক্সের থেকে অনেক বেশি দূরে চলে যায়। কিন্তু পলিটিক্স থেকে নয়না বেশি দিন দূরে থাকতে পারেনি। ইন 1989 দিল্লির স্টুডেন্ট ইউনিয়নের কংগ্রেস পার্টির সেক্রেটারি হয়ে ওঠে সে। নয়না যখন কংগ্রেস পার্টির সদস্য ছিল তখন এই পার্টিরই আরেকজন মেম্বার সুশীল শর্মা, তার সাথে নয়নার পরিচয় হয়। সুশীল আর নয়না দুজনেই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করত। সুশীলের বাবা ব্যাংকে ক্লার্কের জব করত। মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা সত্ত্বেও সুশীলের একটা স্বপ্ন ছিল যে সে অনেক বড় মানুষ হবে, অনেক বড় কিছু একটা করবে। সুশীল যখন দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য আসে তখন তার পলিটিক্সে খুব বেশি ইন্টারেস্ট হয়। নানার মতন সুশীলও যখন নিজের কলেজের পলিটিক্যাল পার্টির মেম্বার ছিল তখন পলিটিক্যাল বিভিন্ন কাজে খুব বেশি অ্যাক্টিভ থাকতো। সুশীলও অনেক বেশি স্মার্ট ছিল। লোককে কনভিন্স করে কিভাবে নিজের কাজটা বার করে নিতে হবে সেটা খুব ভালো করে জানতো সুশীল। সুশীল এই জিনিসটাও খুব ভালো করে জানতো যে কোন মানুষটার সাথে থাকলে তার লাভ আছে। সুশীল সেই জন্য তার বন্ধুও সেই রকমই চুজ করতো যার সাথে থাকলে তার ফায়দা হবে। সুশীল কলেজের স্টুডেন্টদের মধ্যেও সেই সময় অনেক বেশি পপুলার ছিল। আপনারা বুঝতেই পারছেন, একটা মানুষের হাতে যখন ক্ষমতা আর পপুলারিটি দুটোই থাকে তখন দুটো জিনিস হতে পারে। এক, এত ক্ষমতা আর পপুলারিটি দিয়ে তুমি নিজের দায়িত্ব পূরণ করতে পারো। আর দুই, এটা হতে পারে যে এত ক্ষমতা আর পপুলারিটি তোমার মাথায় চেপে যেতে পারে। মানে এত ক্ষমতা আর পপুলারিটি পেয়ে তুমি অনেক বেশি অহংকারী হয়ে যেতে পারো। তোমরা জানো হয়তো স্পাইডারম্যান মুভিতে যখন স্পাইডারম্যানের কাছে ভেনমের শক্তি চলে আসে তখন সে অনেক বেশি অহংকারী, রাগী হয়ে ওঠে। সেম স্পাইডারম্যান মুভির মতন সুশীলের কাছেও যখন ক্ষমতা আর পপুলারিটি দুটোই চলে আসে তখন ও অনেক বেশি অহংকারী আর রাগী হয়ে ওঠে। সুশীল নিজের অ্যাটিটিউডের সাথে ম্যাচ করানোর জন্য সেই সময় একটা রিভলভারও নিজের সাথে রাখে, যদি কখনো হঠাৎ দরকার পড়ে তো কাউকে ভয় দেখানোর কাজে লাগতে পারে। সুশীল পলিটিক্সে থাকার সাথে সাথে তার বিজনেসের দিকেও বেশ ইন্টারেস্ট ছিল। তাই জন্য সুশীল নিজের বন্ধু কেশব কুমারের সাথে দিল্লিতেই শেয়ারে একটা রেস্টুরেন্ট খোলে। সুশীল নিজের পলিটিক্যাল কেরিয়ারে কিভাবে আরো উপরে উঠতে পারে, কিভাবে আরো উন্নতি করতে পারে সেই দিকে ভালো নজর রাখতো। সুশীল নিজের পলিটিক্যাল ক্যারিয়ার ব্যাপারে অনেক বেশি প্যাশনেট ছিল। এই কারণেই 1977-এ সেই সময়কার কংগ্রেস পার্টির লিডার তাকে বানিয়ে দেওয়া হয়।
ইন 1989 সুশীল যখন নয়নাকে প্রথমবারের মতন দেখে, প্রথম দেখাতেই সুশীলের নয়নাকে খুব বেশি ভালো লেগে যায়। নয়না আর সুশীল দুজনেরই নেচার একই রকম ছিল, দুজনের প্যাশনও সেম ছিল, দুজনের ইন্টারেস্টও সেম ছিল। তার জন্য দুজন একে অপরকে পছন্দ করে 1993-তে বিয়ে করে নেয়। কিন্তু নয়না আর সুশীল যে বিয়ে করে নিয়েছিল, এটা তাদের ফ্যামিলি মেম্বার আর কয়েকটা লোক ছাড়া আর কেউই জানতো না। নানা আর সুশীল দুজনেই বেশ পপুলার ছিল, সেই জন্য সুশীল চায়নি যে তার বাকি পলিটিক্যাল মেম্বাররা জানুক যে তার বিয়ে হয়ে গেছে। সুশীলের যেহেতু ছোট থেকেই একটা স্বপ্ন ছিল যে বড় কিছু করার, সেই জন্য সুশীল কখনোই চায়নি যে তাদের বিয়েটা তার স্বপ্নের মাঝখানে আসুক। আর যেহেতু নানাও সুশীলকে অনেক বেশি ভালোবাসতো, তার জন্য সুশীলের কথা মতো নানাও কাউকে আর তাদের বিয়ের কথাটা জানায়নি। ওদের বিয়েটা এতটাই লুকিয়ে হয়েছিল যে ওদের যে রিলেটিভস ছিল, বাড়ির আশেপাশের যে লোকরা ছিল, তারা পর্যন্ত জানতো না যে এদের বিয়ে হয়ে গেছে। বিয়ের পর নায়না আর সুশীল দুজনেই দিল্লির গোল মার্কেটের একটা বিল্ডিং এ থাকতো। বিয়ের প্রথম প্রথম তো সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু আস্তে আস্তে ওদের এই হ্যাপি ম্যারিড লাইফটা ওদের দুজনের জন্যই সাফোকেটিং হয়ে উঠছিল। সুশীলের অনেকগুলো মেয়ের সাথে রিলেশন ছিল। সুশীল যেহেতু একটা পলিটিক্যাল পার্টির লিডার ছিল, সেই জন্য মেয়েদের ফেভারে কোনো রকম কাজ করা, তাদের সাথে ঘুরতে যাওয়া, এইসব জিনিস নায়নার একদম পছন্দ ছিল না। আর যেহেতু নায়নার পার্সোনালিটি অনেক বেশি স্ট্রং, সেই জন্য নায়না সুশীলের এই বিহেভিয়ারের কথা তাকে বলে, কিন্তু এই জিনিসটা সুশীলের একদম ভালো লাগে না। তাই জন্য এদের দুজনের মধ্যে প্রায় দিনই ঝগড়া লেগেই থাকতো। সুশীল বিভিন্ন মেয়েদের তাদের কাজে হেল্প করতো, তাদের সাথে ঘুরে বেড়াতো, কিন্তু নায়নার ব্যাপারে সে অনেক বেশি পজেসিভ ছিল। এমনকি সুশীল নায়নার গায়ে হাত তুলতো, তাকে ঘরে বন্দি করে রাখতো। সুশীল নায়নাকে নিয়ে এত বেশি পজেসিভ ছিল, সে তার বাড়ির যে চাকররা ছিল, সুশীল তাদেরকে বলে যে নায়নার উপর নজর রাখার জন্য, যে নায়না কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, এইসব জিনিসগুলো নজর রাখ। নায়না আর সুশীলের বিয়ের প্রায় 2 বছর হয়ে যায়, এখনো পর্যন্ত এদের বিয়ের ব্যাপারে কেউই জানে না। এতদিন ধরে নায়না বাড়িতে থেকে থেকে অনেক বেশি লোনলি ফিল করে। অ্যান্ড ডিউরিং দিস টাইম নায়না তার পুরনো এক ফ্রেন্ড মতলুম করিম, তার সাথে আবারও কথাবার্তা শুরু হয়। নায়না তার এই ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে, কখনো কখনো দেখাও করতে যায়। নানা যখন কলেজে পড়তো, তখন এই মতলুম করিমই তার এক্স বয়ফ্রেন্ড ছিল, আর এই কথাটা সুশীলও খুব ভালো করে জানতো। সেই জন্য আবারও নায়না মতলুম করিমের সাথে যখন ঘন্টার পর ঘন্টা কথা বলতে শুরু করে দিল, তখন সুশীলের এই জিনিসটা একদমই ভালো লাগলো না। সে নায়নাকে আবার ডাউট করতে লাগলো। এই ব্যাপারটা নিয়ে ওদের মধ্যে বেশ কয়েকবার ঝগড়াও হয়ে গেছিল। সেই সময়টা ছিল 1995। তখন সবার কাছে এখনকার মতন স্মার্টফোনও ছিল না, সবাই ল্যান্ডলাইনেই কথা বলতো। এরকমই একদিন ল্যান্ডলাইনে নায়না যখন তার ফ্রেন্ড মতলুম করিমের সাথে কথা বলছিল, তখন সুশীল বাড়িতে চলে আসে। আর নায়না ভয় পেয়ে তাড়াতাড়ি করে ফোনটা রেখে দেয়। নায়না যখন তার রুমে চলে যায়, সুশীল এসে টেলিফোনটাকে তুলে রিডায়াল করে ফোনে যখন মতলুবের আওয়াজ শুনতে পায়, তখন অনেক বেশি রেগে যায় আর সোজা নায়নার রুমে চলে যায়। সেই সময় নায়না আর সুশীলের মধ্যে একটা বড়সড় ঝগড়া হয়ে যায়। আর সেই ঝগড়ার মাঝখানেই সুশীল এত বেশি রেগে যায় যে সে নিজের রিভলভার বার করে আর 3টে গুলি ফটফট করে চালিয়ে দেয়। 3টে গুলির মধ্যে একটা গুলি লাগে নায়নার মাথায়, একটা গলার কাছে, আর একটা মিস হয়ে যায়। কিছুক্ষণ পর যখন সুশীল বুঝতে পারে যে সে কোন ভুলটা করে ফেলেছে, তখন সুশীল বুঝতে পারছিল না যে এখন কি করা উচিত। নায়নার ডেড বডি এখন সুশীলের সামনে পড়ে। এখন দুটো জিনিসই হতে পারতো, এক, যদি সুশীল নিজেকে সারেন্ডার করে, আর দুই, নায়নার যে মৃত্যুর খবরটা ওটা লুকিয়ে যেতে পারে। তো সুশীল সেকেন্ডটা চুজ করলো। সে নায়নার বডিটাকে নিল আর একটা প্লাস্টিক বড় ছিল, ওর মধ্যে মুড়িয়ে নিজের গাড়ির ডিক্কিতে ভরে নিল আর বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রথমে সুশীল ডিসাইড করলো যে নায়নার বডিটাকে নদীতে ভাসিয়ে দেবে। সেই রকম প্ল্যান মতন সে ওখানকারই একটা নদীর ধারে গেল, কিন্তু সেই মুহূর্তে ওখানে অনেকগুলো লোক থাকার কারণে নায়নার বডিটাকে নিয়ে নিজের ফ্রেন্ড কেশব কুমারের রেস্টুরেন্টে চলে আসে। রেস্টুরেন্টে এসে সুশীল তার ফ্রেন্ডকে ডাকে আর বলে যে রেস্টুরেন্টটা খালি করে দিতে। সুশীলের এই কথা শোনার পর কেশব কুমার তার রেস্টুরেন্টের যে কর্মচারীরা ছিল তাদেরকে ছুটি দিয়ে দেয়। তারপর সুশীল কেশব কুমারের সামনে কনফ্রন্ট করে যে সে তার ওয়াইফকে মেরে দিয়েছে, আর এখন তার ওয়াইফের ডেড বডিটাকে কোথাও লুকাতে হবে। সুশীলের কথা শুনে কেশব অনেকটাই ভয় পেয়ে যায়, কিন্তু না চাওয়া সত্ত্বেও কেশবকে সুশীলের হেল্প করতে হয়, কারণ ও একটা পলিটিক্যাল পার্টির একটা এত বড় মেম্বার। তো ওকে না বলা মানে ফিউচারে হয়তো ওরও কোনো প্রবলেম হতে পারে, তার জন্য ও সুশীলকে আর না বলতে পারলো না।
তারপর ওরা দুজন মিলে ডিসাইড করে যে ন্যানার বডিটাকে ওই রেস্টুরেন্টেরই তন্দুরে পুড়িয়ে দেবে। ন্যানার বডিটাকে তন্দুরে ভরার সময় তারা এটা বুঝতে পারে যে ন্যানার বডিটা অনেকটাই বড় আর তন্দুরের যে ওপেনিং মুখটা ছিল সেটা অনেকটাই ছোট। তখন সুশীল ধারালো একটা ছুরি দিয়ে ন্যানার বডিটাকে টুকরো টুকরো করে কেটে দেয় আর তন্দুরে ভরে দেয়। তারা চাইছিল ন্যানার বডিটাকে তাড়াতাড়ি পুড়িয়ে ফেলতে, কিন্তু ন্যানার ডেড বডিটা যেহেতু এখনো তাজা ছিল, তার জন্য ন্যানার ডেড বডিটা পুড়তে একটু টাইম লাগছিল। সুশীল চাইছিল ন্যানার বডিটাকে তাড়াতাড়ি পুড়িয়ে ফেলতে, সেই জন্য তাদের কাছে যে ব্যানারের কাগজ ছিল সেই সব তন্দুরে ভরে দেয়। প্লাস ওখানে আরো ঘি রাখা ছিল, বাটার রাখা ছিল, ঘি বাটার সবকিছু একসাথে তন্দুরে ফেলে দেয়। আর এত কিছু তন্দুরে একসাথে দেওয়ার কারণে তোমরা বুঝতেই পারছো তন্দুর থেকে যে আগুনটা বেরোচ্ছিল সেটা অনেক বেশি ছিল। আগুনটা এতটাই বেশি বেড়ে গেছিল যে রেস্টুরেন্টের যে ছাদের লেভেল ছিল তারও উপরে উঠে গেছিল। আর তান্দুরটা যেহেতু একটা ওপেন জায়গাতে ছিল, সেই জন্য পাশের এলাকাতে পাশের এরিয়ারই একটা বউ তাদের ছাদ থেকে এই আগুনটা দেখে নেয়। সে ভাবে যে রেস্টুরেন্টে হয়তো আগুন লেগেছে, তার জন্য পুলিশকে সঙ্গে সঙ্গে কল করে দেয়। যেহেতু একটা রেস্টুরেন্টে আগুন লেগেছে, সেই জন্য সেই রেস্টুরেন্টের এরিয়ার আশেপাশে যেই পুলিশে পেট্রোলিং করছিল তাকে থানা থেকে ফোন করে আর তাকে বলে যে রেস্টুরেন্টে গিয়ে দেখার জন্য। যেই পুলিশটা পেট্রোলিং করছিল সেই রেস্টুরেন্টের কাছে আসে আর দেয়াল টপকে রেস্টুরেন্টের ভেতরে আসে। তোমাদেরকে আগেই বলেছিলাম তন্দুরটা ছিল একদম ওপেন এরিয়ায়, তো বুঝতেই পারছো যখন দেওয়াল টপকে পুলিশটা ভিতরে আসে তখন একদম সামনেখানে তন্দুরটাকে দেখতে পায় আর তন্দুরের পাশে দাঁড়িয়ে ছিল কেশব। পুলিশকে আসতে দেখে কেশব একটু ভয় পেয়ে যায়, কিন্তু পুলিশকে সে বলে যে তাদের পার্টির ব্যানারগুলো অনেক বেশি জমে গেছিল, তার জন্য সে তন্দুরে সেই ব্যানারগুলোকে জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু আসল প্রবলেম তো শুরু হলো এখন। এই এরিয়া থেকে খুব বাজে একটা দুর্গন্ধ আসছিল। কোন রকম পেপার পোড়ার বা অন্য কিছু পোড়ার নয়, মাংস পোড়ার গন্ধ আসছিল। তো কেশবকে যখন পুলিশ জিজ্ঞাসা করে যে এই গন্ধটা কিসের আসছে, তখন কেশব বলে যে এখানে এই তন্দুরের মধ্যে একটা ছাগলকে পোড়ানো হচ্ছে, ওটারই গন্ধ আসছে। কিন্তু এই সময় থানা থেকে আরো পুলিশ অফিসাররা রেস্টুরেন্টে এসে পৌঁছায়। বডি জ্বালানোর পর বেশ খানিকক্ষণ হয়ে যায় আর এখন তো গন্ধটা আরো বেশি তীব্র হয়ে উঠছে। পুলিশের ডাউট হলো আর তন্দুরে যে আগুনটা জ্বলছিল সেটা নেভানো হলো। আগুন নেভানোর পর পুলিশ অফিসার যখন তন্দুরের কাছে একটু এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলো, তখন তারা বুঝতে পারলো যে এখানে কোনো ছাগল নয়, একটা মানুষকে পোড়ানো হচ্ছে। তন্দুরের কাছে শুধুমাত্র কেশব দাঁড়িয়েছিল, সুশীল তো অনেকটা দূরে দাঁড়িয়েছিল। আর দূর থেকেই সুশীল এইসব কাণ্ড কারখানা সবকিছু দেখে নেয় আর সুশীল ওখান থেকে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এতক্ষণ আগুনে পোড়ার পর বডির অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে কিছুতেই বোঝা যাচ্ছিল না যে এটা কার বডি। তারপর কেশবকে যখন অ্যারেস্ট করা হয় আর তাকে জিজ্ঞাসা করা হয় যে এটা কার বডি, তখন সে বলে যে এটা ন্যানার বডি। কিন্তু পুলিশের সেই সময় এই কথাটা বিশ্বাস হয় না। দেন পুলিশ অফিসাররা ন্যানার ফ্যামিলি মেম্বারদেরকে ডেকে পাঠায়, কিন্তু বডিটার অবস্থা এতটাই খারাপ ছিল যে ন্যানার ফ্যামিলির লোকরাও তাদের নিজের মেয়েকে চিনতে পারছিল না। তারপর পুলিশ সুশীল আর নয়না যে বাড়িতে থাকতো সেই বাড়িতে গিয়ে পৌঁছায়। আর সেই বাড়িতে পৌঁছে সবার প্রথম পুলিশেরা মেঝেতে বেশ খানিকটা রক্ত দেখতে পায় আর সেখানেই সেই রিভলভারটাও খুঁজে পায় যেটা দিয়ে নয়নার মার্ডার করা হয়েছিল। তারপর পুলিশ যখন সুশীলের খোঁজ করে তখন সুশীলকে আর খুঁজে পাওয়া যায় না। বেশ কিছুদিন খোঁজাখুঁজির পর পুলিশের কাছে খবর আসে যে সুশীল ব্যাঙ্গালোরে আছে। তখন পুলিশ ব্যাঙ্গালোরে গিয়ে সুশীলকে ধরে। সেই সময় সুশীলকে তো একদম চিনতেই পারা যাচ্ছিল না, সেই নিজের মাথার চুল আর দাড়ি সবকিছু কেটে ফেলেছিল। আর পুলিশকে সুশীল তখন এটা বলে যে আমি তো তীর্থ করতে বেরিয়েছিলাম, আমি তো জানিই না যে নয়নার সাথে কখন কি হয়েছে। পুলিশ যখন সুশীলকে অ্যারেস্ট করে ধরে নিয়ে যাচ্ছিল তখনও পর্যন্ত সুশীলের মধ্যে কোনো রকম গিল্ট বা কোনো ভয় দেখাই যায়নি। তখনও পর্যন্ত সুশীলের নিজের পলিটিক্যাল কানেকশনের উপর এতটা ভরসা ছিল যে নিয়ে যাচ্ছে তো যাক, আমি তো আবার কিছুদিনের মধ্যে বেরিয়ে আসবো জেল থেকে। হাইকোর্ট এই কেসটিকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেস বলে সুশীলকে ফাঁসির শাস্তি শোনায়, কিন্তু পরে সুপ্রিম কোর্ট সুশীলের এই ফাঁসির শাস্তিটাকে চেঞ্জ করে সারা জীবন কারাগারে রাখার আদেশ দেয়। তারপর অ্যাট লাস্ট 2022-এ সুশীলকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়, এটা বলে যে সে নিজের জীবনে 23টা বছর তিহার জেলে থেকেছিল আর সে চেঞ্জ হয়ে গেছে। এই ছিল আজকের স্টোরি। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।